আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ মাস পূর্তির শহীদি মার্চে ছাত্র জনতার ঢল নামে রাজধানীর রাজপথে। মিছিলে যোগ দেয়া মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের দাবিও জানায় ছাত্র জনতা। নূর হোসেনের রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল নিয়ে হাজির হয় হাজারো ছাত্র জনতা। জাতীয় পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিল যত দূর এগিয়েছে ততই শহীদি মার্চে যুক্ত হয় ছাত্র জনতার একের পর এক বহর। জুলাই বিপ্লবের সাক্ষী সায়েন্স ল্যাব, ধানমন্ডি, শাহবাগ এলাকা পাড়ি দিয়ে ছাত্র জনতার মিছিল পৌঁছে যায় শেখ হাসিনা পতনের ১ দফার ঘোষণার কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের দাবির প্ল্যাকার্ড হাতে মিছিলে উপস্থিত ছাত্র জনতার প্রত্যাশা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। আমাদের মিছিল হচ্ছে আমাদের শহীদদের যেন যারা হত্যা করেছে, যেসব পুলিশ, যারা আওয়ামী লীগের যেসব পুলিশরা আওয়ামী লীগের যেসব কমান্ড অনুযায়ী তারা এই গুলি এবং হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের আমরা ফাঁসি চাই। একটা ভালো সুন্দর সুস্থ দেশ চাই, হ্যাঁ, একটা স্বাধীন দেশ চাই। বিপ্লবের সুফল সবার ঘরে পৌঁছে না দেয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা ছাত্র জনতার। এই ছাত্র সমাজ অনেক দিন পর জাগ্রত হয়েছে। এই ছাত্র সমাজ আর কোনোদিনও ঘুমাবে না। আমরা অবশ্যই একটা নতুন বাংলাদেশ চাচ্ছি। বাংলাদেশে অন্যায় থাকবে না, সবাই নিজের মতো করে দেশকে ভালোবাসবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রনেতাদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদি মার্চ কর্মসূচিতে হাজারো ছাত্র জনতার ঢল নামে রাজপথে। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এ পদযাত্রায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ করার প্রত্যয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। হাজারো ছাত্র জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঢাকার রাজপথ। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের ১ মাস পূর্তি ও গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষজনের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মিছিল এগিয়ে যায় নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের দিকে। সড়কের পাশে থাকা মানুষজনও যুক্ত হন এ মিছিলে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ সময় যুক্ত হন। জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে এগিয়ে যায় মিছিল। এ সময় ফিলিস্তিনের পতাকাও দেখা যায় মিছিলে। স্বাধীনতাকামী এ দেশটির মানুষদের প্রতি সহমর্মিতা জানানো হয়। সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাও। তারাও এ কর্মসূচি পালনে যুক্ত হন। সবার কণ্ঠেই ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখির দাবিও জানানো হয়। এরপর রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ শেষে শিক্ষার্থীরা সমবেত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। হাসান, শহীদি মার্চ তো শেষ, এখন সেখানে কি কর্মসূচি চলছে? আসলে শহীদি মার্চের সমাপ্তি হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে, যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১ দফা দাবি ঘোষিত হয়েছিল
আগস্ট গেল মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে 30 তারিখে সেই শহীদ মিনারে আজকে শহীদি মার্চ শেষ হলো এবং এখানে এসেছেন হাসানাত আবদুল্লাহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এসেছেন সার্জিস আলম আরেকজন সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়করাও এখানে ছিলেন। তারা এখানে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অল্প কিছুক্ষণ তারা জনতার উদ্দেশ্যে বা এখানে যে শিক্ষার্থীরা ছিল তাদের উদ্দেশ্যে অল্প কয়েকটি কথা বলেন। সেই কথাগুলোর মূল বার্তা হচ্ছে যে শহীদদের রক্তের বিনিময়ে আজকে এই 5ই আগস্টের মাস পূর্তি হলো, সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই তারা এই শহীদি মার্চ করেছে এবং সেই শহীদি মার্চের মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং যারা এখনও আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যেই অবস্থান থেকে পারে সেই অবস্থান থেকে। এবং তারা বলেছেন যে বৈষম্যের বিরুদ্ধে তাদের যে অবস্থান, আগামীর বাংলাদেশে সেই বৈষম্য দূর করতে তারা বদ্ধপরিকর। খুব বেশি বক্তব্য কিন্তু তারা এখানে রাখেননি সার্জিস আলম, এবং এইখানে আসলে হাসানাত আবদুল্লাহ এই ধরনের তার বক্তব্যের মধ্য দিয়ে এই ধরনের কথাগুলোই প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে বৈষম্য বিরোধী বাংলাদেশের সংস্কারের কথা তারা বলছে, সেই সংস্কারের দিকে তারা পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যেতে হবে এবং সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেই কোনো ধরনের সমস্যার সংকট মোকাবেলার সবাইকে পাশাপাশি হাত ধরে সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে। এবং আপনারা জানেন যে আজকে সেই বিকেল 4টা থেকে শুরু হয়েছে এই শহীদি মার্চ এবং এই শহীদি মার্চ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে যেখানে শহীদ হয়েছেন বিভিন্ন স্থানে সেই শহীদদের স্থানগুলোতে তারা গিয়েছে এবং শহীদ পরিবারের সাথে তারা কথা বলেছে। সবশেষে এই মাস পূর্তির মধ্য দিয়ে তারা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই সাম্যের কথা বলেছেন। এই কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়েছে শহীদি মার্চ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ও ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ার আন্দোলনে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা দেশজুড়ে পালন করেছে শহীদি মার্চ কর্মসূচি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক হাজার শিক্ষার্থী নগরীর 16 শহর স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে শহীদি মার্চ কর্মসূচি। বরিশালেও ব্রজমোহন কলেজের 0 পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করে। নাটোরের শিক্ষার্থীরা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিশোরগঞ্জ, শেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ভোলা, পিরোজপুরে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে। হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে। গণহত্যা, গুম, খুন চালিয়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিতে পারবেন না। যদি ভারতে অবস্থান করে স্বৈরাচার শাসক হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড বা ষড়যন্ত্র করেন, তাহলে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে না। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই হুঁশিয়ারি দিয়েছেন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। দ্বিতীয়বারের মতো ভারতকে এবং ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক ও গণহত্যাকারী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে। হুঁশিয়ারি দেন, গণহত্যার বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা
কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। মোহাম্মদ ইউনূস শক্তভাবে শর্ত দেন, হাসিনাকে ভারত রাখতে চাইলে এর অন্যথা হওয়া যাবে না। শুধু তাই নয়, যদি ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিষয়ে কোনো রাজনৈতিক বক্তৃতা বিবৃতি দেন, তাহলে তা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ হিসেবে গণ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতকে বাংলাদেশের সাথে অস্বস্তিকর সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। পিটিআইকে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি গুরুত্ব দিয়ে প্রচার করছে ভারতীয় সব গণমাধ্যমই। নরেন্দ্র মোদীর গদি মিডিয়া হিসেবে পরিচিত এনডিটিভি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে করা প্রশ্ন ও উত্তর তুলে ধরেছে। তাতে বলা হয়, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, হিন্দুদের ওপর হামলা হয়নি, কিছু রাজনৈতিক হামলা হয়ে থাকতে পারে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের দোসরদের ওপর। টাইমস অফ ইন্ডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের যে অংশটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো, বাংলাদেশ নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়েও ভারতকে নিজেদের ভূমিকার পুনর্মূল্যায়ন করতে হবে। ভারতের আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি সহ অন্য চুক্তিগুলো নিয়েও নতুন করে আলোচনা করতে হবে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জুলাই ও আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে বিজয়ের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। এই বিপ্লবের শহীদদের কোনো ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের সুফল ঘরে তুলতে বাংলাদেশের একটি সুশিক্ষিত এবং দক্ষ প্রজন্মের প্রয়োজন। তাই দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে যারা খুনের পথ বেছে নিয়েছিলেন, সেসব খুনিদের দেশে প্রত্যর্পণ ও স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে বলেও তিনি জানান। অভ্যুত্থানের প্রতিটি শহীদ পরিবারকে খুব শীঘ্রই ঢাকায় আমন্ত্রণ জানানো হবে উল্লেখ করে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, শহীদদের স্বপ্নের সাথে কখনোই তারা বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি বলেন, দুঃশাসন ও স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এগুলো মোকাবেলায় একতা এবং সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন বলেও উল্লেখ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বৈধতা দেয়া ও গণতন্ত্র ধ্বংসের দায়ে রাকিব, হুদা ও আউয়াল কমিশনের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, 3টি কমিশনই আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে মানুষের ভোটের অধিকার হরণ করতে। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, পতিত স্বৈরাচারকে ক্ষমা করা মানে শহীদদের আত্মার সাথে বেইমানি করা। বলেন, গুম, খুন, অবিচারের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতেই হবে। জনপ্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ ভাবাদর্শের লোকদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন রিজভী আহমেদ। আপনি শুধুমাত্র আপনার চাকরি রক্ষার্থে শেখ হাসিনার কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন, একতরফা একটা নির্বাচন, গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ভরার নির্বাচন গোটা দেশ দেখেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছে, তারপরে আপনি করলেন কি করে? সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও 4 নির্বাচন কমিশনার। নতুন সরকারের সংস্কারের ওপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিএসি বলেছেন, সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না। আগারগাঁওয়ে এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা তিনি জানান। নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব।
5 বছরের মেয়াদ থাকলেও 2.5 বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও 4 জন নির্বাচন কমিশনার। উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন। বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের দায় একার কমিশনের হতে পারে না। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন। রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুয়োধ্বনি ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। এ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। টানা কদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন মালিকপক্ষ। বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবিতে প্রতিদিনই কাজ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এদিকে বিরাজমান পরিস্থিতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে পরদিন থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দেয় বিজিএমইএ। কিন্তু শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। অবৈধভাবে জায়গা দখল, রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি, খাল, বিল, নদী, খাসজমি, পতিত ভূমি, কবরস্থান, বদ্ধভূমি ভরাট করে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অগ্রিম, এককালীন এবং কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও পেয়েছে দুদক। এছাড়া বসুন্ধরা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি ও পাচার সংক্রান্ত অভিযোগে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে দেখাশোনার জন্য কেন রিসিভার নিয়োগ দেওয়া হবে না এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক যাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অন্য সকল বিজনেস প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লোন সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রদান করেন, কেন তথ্য প্রদান করবেন না সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং নির্দেশনা হিসেবে প্রদান করা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে যে যাতে বিদেশ থেকে পাচারকৃত অর্থ এই বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ তারা করে এবং এই মর্মে যাতে 4 সপ্তাহ পরে একটি রিপোর্টও দাখিলের জন্য বলা হয়েছে।
ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে। ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয়, এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানালেন ব্যাংকটির পর্ষদের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। এস আলমের লুট করা টাকা উদ্ধারে এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না বলেও জানান তিনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান। ইসলামী ব্যাংকে গ্রাহক, শেয়ার হোল্ডার ও কর্মীদের মধ্যে অনাস্থা তৈরি হয়, যা ব্যাংক ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। 2300 কোটি টাকা শর্টে ছিলাম। আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা। আজকে সেটা 300 কোটি কমে 2000 আসছে। আমরা আশা করি যে 4 মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ চলে আসবে। 1,74,000 কোটি টাকার ঋণ আছে, তার মানে তার অর্ধেক হচ্ছে এস আলম নিয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।